গপ্প জাংশন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনার সহযোগী পার্টনার অ্যাডস অ্যাডভার্টাইজিং এজেন্সি। বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করো। আম খেতে ভালোবাসে না এমন লোক বোধহয় খুব কমই আছে, আর সেই আম যদি হয় গাছ পাকা তাহলে তো কোনো কথাই নেই। আম কুড়োতে গিয়ে যদি ভূতের দর্শন মেলে তাহলে কেমন হয়? হয়েছে নাকি তোমাদের এমন কোনো অভিজ্ঞতা? আমার বাবা হয়নি। গাছ পাকা আম আর গলায় দড়ে ভূতের কথা মাথায় রেখেই শুরু করছি আজকের উপস্থাপনা। সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত আম কুড়োতে সাবধান। ফুটবল ম্যাচ দেখতে যাব বলে সেজে গুজে তৈরি হচ্ছিলাম। হঠাৎ কোথা থেকে বাধা দিল প্রচণ্ড ঝড় বৃষ্টি। ঘন ঘন বিদ্যুতের ঝলক আর মেঘের গর্জন অবস্থাটাকে আরও সাংঘাতিক করে তুলল। তাই কোনো উপায়ন্তর না দেখে অবশেষে মন মরা হয়েই বসে রইলাম। সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির দাপট যখন কমে গেল তখন দেখলুম ছোট মামা কাক ভেজা হয়ে বাড়ি ফিরছেন। একটু পরেই পোশাকটা বদলে নিয়ে একটা লণ্ঠন জেলে ছোট মামা ঘরে ঢুকলেন। আমাকে দেখে বললেন, এগিরে পুটু, তুই অন্ধকারে ভূতের মতো বসে আছিস যে? ব্যাস ভালোই লাগে না। ভাবলাম ফুটবল খেলাটা দেখতে যাব, এই বৃষ্টির জেরে সবটাই মাটি হয়ে গেল। ধুস, ভাল লাগে না। ছোট মামা টেবিলের ওপর লণ্ঠনটা রেখে আমার দিকে তাকিয়ে বললেন, তাতে কি আছে? যে আমার ঝাঁপুরিতলা বনাম কাঁকুড়হাটির খেলা, ও খেলাকে দেখার যোগ্য নাকি? হ্যাঁ, চল বেরিয়ে পড়ি। যাবি? এখন এখন আবার কোথায় যাবে গো? ফেরার সময় শর্টকাটে সিঙ্গিমশাইয়ের বাগানের পাশ দিয়ে এলুম। বললে বিশ্বাস করবি না পুটু, ঝড় বৃষ্টির চোটে বাগানে সব আম পড়ে গেছে। হ্যাঁ, এই জ্যৈষ্ঠ মাসের আম, বুঝলি তো, সব গাছ পাকা। তা তো বুঝলাম, কিন্তু এই অন্ধকারে তুমি গাছ পাকা আম দেখলে কি করে সেটা আগে আমাকে বল। তুই না একদম একটা বোকার বোকা। বিদ্যুতের ছটায় দেখলুম না সারা বাগানের তলায় পাকা আম ছড়িয়ে আছে। চল 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 কুড়ি আনি, চল। কিন্তু ছোট মামা, বাগানে তো ভোলা আছে, আর ভোলা যা সাংঘাতিক লোক জানো। সেদিন ভোঁদা বলছিল শিঙি মশাই নাকি ওর বন্দুকটা ভোলাকে দিয়েছে, আর দেখতে পেলেই ভোলা। দেখ, ভোলা তো তোর চেয়েও বোকা। আরে সিঙ্গি মশাই বন্দুক দেবেন ভোলাকে? ভোলা বন্দুক ছুটতে জানে? তাছাড়া বন্দুকটা বাড়িতে না থাকলে সিঙ্গি মশাইয়ের বাড়িতে ডাকাত পড়বেই পড়বে, তুই জানিস। ওট 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 ওট, দেরি করা ঠিক নয়, ওট। কিন্তু বন্দুক না পেলেও আমি বলছি ছোট মামা, ওই ভোলা কিন্তু খুব সাংঘাতিক লোক। তুমি চেনো না, ওর গোঁপ আর চোখ দুটো দেখলেই না আমার যেন কেমন ভয় ভয় করে গো। ছোট মামা আমার কোনো কথায় কান দিলেন না। কোথা থেকে যেন একটা চটের থলে আর টর্চ নিয়ে বেরিয়ে এলেন। এই বলছি, ভোলা এতক্ষণ খেতে গেছে, আয় চলে আয়। আর শোন, জুতোটা খুলে ফেল, খালি পায়ে যাব, কেমন? শিঙি মশাইয়ের আমবাগানটা গ্রামের শেষে মাঠের ধারে। বাগানের মাঝখানে একটা মাচার ওপর ছোট্ট একটা ছাউনি আছে। ভোলা সেখানে বসেই বাগান পাহারা দেয়। সে দারুণ ধূর্ত লোক। বাগানের আনাচে কানাচে কেউ পা বাড়ালেই কি করে যে সে টের পেয়ে যায় তা শুধু সেই জানে। আর টের পেলেই এমন হাঁক ছাড়ে যে পিলে চমকে যায়। এই তো গত মাসে কচি আম কুড়োনোর জন্য আমি আর ভোঁদা সেখানে গিয়ে কি বিপদেই না পড়েছিলাম। আমি তো অবশেষে দিশেহারা হয়ে প্রাণে বেঁচেছিলাম, আর ওদিকে ভোঁদা
ভোলার হাতে ধরা পড়ে সে কি কেলেঙ্কারি কাণ্ড। ভোঁদাকে অবশ্য শাস্তিটা দিয়েছিলেন ভোঁদার বাবা হাবুল বাবু, পাড়াশুদ্ধ লোকের সামনে কান ধরে ওঠবোস করার শাস্তি। ছে ছে, ভোঁদা তো কিছুদিন বাড়ি থেকে লজ্জায় বেরোতেই পারেনি, স্কুল যাওয়া তো অনেক দূরের কথা। সে কথা ভেবেই আমার খুব অস্বস্তিই হচ্ছিল, কিন্তু ছোট মামার অবাধ্য হওয়ার সাহস আমার নেই। আর তাছাড়া ছোট মামা যদি না থাকে তাহলে আমাকে কে শহরে বা গঞ্জের মেলায় নিয়ে যাবে? আর পৃথিবীতে সবসময় কোথাও না কোথাও কত সুন্দর সব ঘটনা ঘটছে, ছোট মামা না নিয়ে গেলে আমি একা একা কি আর সেগুলো দেখতে পাবো? সন্ধ্যার অন্ধকার আজ বেজায় গাঢ়। আকাশের কোনায় দূরে মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক, চারিদিকে ব্যাঙ পোকামাকড় তুল কালাম গান জুড়ে দিয়েছে। শিঙি মশায়ের আমবাগানের দিকে যতই এগোচ্ছি অস্বস্তিটা আমার ততই যেন বাড়তে লাগছে। ছোট মামা পায়ের কাছে সাবধানে টর্চের আলো ফেলে হাঁটছেন, আর তার পেছন পেছন থলে হাতে হাঁটছি আমি। কতক্ষণ পরে ছোট মামা থমকে দাঁড়িয়ে চাপার স্বরে বললেন, ওই দেখ, ভোলার কুড়ে ঘরটাতে লণ্ঠন জ্বলছে বটে, তবে আমি বাজি রেখে বলতে পারি বেটার ছেলে নেই। কি করে বুঝলে গো ছোট মামা যে ভোলা এখন কুড়ে ঘরটাতে নেই? আরে দিঘির পাড়ে টর্চের আলো দেখলাম না, ভোলা ওইখান দিয়েই তো খেতে যায়। ও, ভোলার কাছে টর্চ আছে বুঝি? থাকবে না? তুই আচ্ছা বোকা পুটু, রাত বিরেতে টর্চ ছাড়া কেউ বাগান পাহারা দিতে পারে নাকি? তবে আর কথা নয়, আয়, তোকে বাগানের শেষ দিকটাতে একখানে বসিয়ে রাখবো, আর আমি আম কুড়িয়ে চলে আসব। চুপচাপ বসে থাকবি কিন্তু, কথা একদম বলবি না। ও ছোট মামা, ছোট মামা, কথাটা শুনে যাও। কথাটা বলতে গিয়েও বলতে পারলুম না। ভোঁদা বলেছিল ওই বাগানের কোন গাছে কবে কে নাকি গলায় দড়ি দিয়ে মরেছিল, আর তার ভূতটা নাকি এখনও ওখানে আছে। তবে সে ভোলার ভয়ে বেরোতে খুব একটা সাহস পায় না, কিন্তু ভোলা বাগানে না থাকলে সে বেরিয়ে এসে লোকেদের ভয় দেখায়। ছোট মামা তো এই কথা শুনেই চাপা গলায় ধমক দিয়ে বললেন, ওফ, চুপ কর তো, খালি ছোট মামা আর ছোট মামা। এই বলে এবার আমাকে প্রায় টানতে টানতে নিয়ে চললেন। জল কাদা জমে আছে ঘাসের ফাঁকে ফাঁকে, পা পড়ার সঙ্গে সঙ্গেই অদ্ভুত কেমন যেন সব শব্দ হচ্ছে, আর প্রতিবারই আমি ধমক খাচ্ছি। আরে এই দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, আরে টর্চের আলোর দিকে চোখ রেখে হাঁটতে পারছিস না? হ্যাঁ, দেখে দেখে হাঁট, দেখে হাঁট। হ্যাঁ, আসলে ঠিকই কথা, আমি কেবল সে ভূতটার কথা ভেবে খালি এদিক ওদিক তাকাচ্ছিলাম। ভোলা যে এখন বাগানে নেই। কিছুক্ষণ পরেই ছোট মামা আমাকে এখানে দাঁড় করিয়ে বললেন, এই তুই এখানে বসে থাক, চুপ করে বসে থাকবি। আমি গাছ পাখা আম ছাড়া কিচ্ছু কুড়োবই না। ওই দেখ কত পাকা আম। টর্চের আলোয় হলুদ কয়েকটা পাকা আম দেখতে পেয়েই আমার মনে ভূতের ভয়টা বেমালুম উবে গেল। এইসব আম নাকি সেরা জাতের আম, একটুও আঁশ নেই। একেবারে না ক্ষীরের সন্দেশের মতো নাকি স্বাদ। এই থলে নিয়ে ভিজে ঘাসের ওপর আর বসে থাকা যাচ্ছে না, তাই উঠেই দাঁড়ালো। ছোট মামা এদিকে ওদিকে টর্চের আলো ফেলে পাকা আম কুড়িয়ে আনছেন, আর তার মিষ্টি গন্ধে আমার মুখ দিয়ে না জল আসছে। কিন্তু এখন কি আর আম খাওয়ার সময়? থলে প্রায় অর্ধেক ভরে গেল কিছুক্ষণের মধ্যেই। ছোট মামা বললেন, এই শোন, এবার আমি যাচ্ছি ওই বাতাসা ভোগ গাছটার কাছে। খাসা আম, বুঝলি পুটু,
তুই কিন্তু একদম চুপ করে বসে থাকবি, তবে কান খাড়া রাখবি কিন্তু। ভোলা বাগানে আসার সময় গান গাইতে গাইতে আসে, আর তুই গান শুনতে পেলে তুই ডাকবি, কেমন? ছোট মামা টর্চের আলো ফেলতে ফেলতে আম গাছের অজস্র গুড়ির আড়ালে কখন যেন অদৃশ্য হয়ে গেলেন। কোনো গাছের মাথায় পাখির ডানা মনে হয় জল ঝাড়ল, আর সেই শব্দেই আমার বুকটা যেন কেমন ধড়াস করে উঠেছিল। কিন্তু সুস্বাদু আমের মিঠে গন্ধ আমার ভয়টয়কে একেবারে উড়িয়ে দিয়েছিল। কিছুক্ষণ পরেই ধূপ ধূপ শব্দ করে ছোট মামা এসে গেলেন। না রে, গাছটাকে তো এত খুঁজলুম, কোথাও খুঁজে পেলুম না। না, ওদিকে দিঘির পাড়ে টর্চের আলো দেখলাম, মনে হয় ভোলা আসছে। চ চ চ চ পালাই। বড্ড অন্ধকার যে ছোট মামা, কিছুই তো দেখতে পাচ্ছি না। টর্চ জ্বালি আর ভোলা দেখতে পাক। হ্যাঁ, খালি বোকার মতো কথাবার্তা, খালি বোকার মতো কথাবার্তা। থলেটা আমায় দে দে। হ্যাঁ, আয়, আমার এই হাতটা ধরতো। হ্যাঁ, ধরে থাক, একদম ছাড়বি না, ছাড়বি না বলে দিচ্ছি। আয় আয়। ছোট মামা আম ভর্তি থলেটা নিলেন, কিন্তু ওর একটা হাত ধরেই ছেড়ে দিলুম। উফ, কি সাংঘাতিক হাত, যেন হাড় হিম করা ঠান্ডা। এই কি হলো? আরে হাত ছাড়লি কেন? তা ছাড়বো না তো কি করব, তোমার হাতটা তো বিচ্ছিরি রকমের ঠান্ডা। এমন ঠান্ডা হাত কি ধরা যায় নাকি? ধুর বোকা, জল কাদা ঘেটে আম কুড়িয়েছি, হাত ঠান্ডা হবে না? চলে আয় চলে আয় চলে আয়, শিগগির চলে আয়। হায় 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 হায়। কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যাই। এই সময় সত্যি ভোলার হিরে গলার গান শুনতে পেলুম। ছোট মামার বরফের মতো ঠান্ডা হাতটা ইচ্ছা না থাকলেও অগত্যায় চেপে ধরতেই হলো। ছোট মামা এবার প্রায় হন্তদন্ত হয়ে দৌড়াচ্ছেন, আর তার সাথে দৌড়াচ্ছি আমিও। কতক্ষণ দৌড়েছি তা জানি না, তবে এবার আমি বড্ড হাঁপিয়ে পড়েছিলাম। তাই কাঁদো কাঁদো গলায় বললাম, আমি আর দৌড়তে পারছি না, আমার পা ব্যথা করছে, এবার একটু বসতে দাও, আর পাচ্ছি না আমি। ছোট মামার বোধহয় মনে একটু দয়াই হলো, তাই বললেন, অনেকটা ঘুরপথে আসতে হলো, কিন্তু কি আর করা যাবে। এবার এবার আস্তে সুস্তে যাওয়া যাক, চল। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। এদিকে ওদিকে ঝাঁকে ঝাঁকে জোনাকি জ্বলছে। কাছে কোথায় আচমকা যেন শিয়াল ডেকে উঠল। একটু ভয় পেয়েই বললাম, ও ছোট মামা, এ আমরা কোথায় এসে পড়লাম গো? ছাদ থেকে তো শিয়াল ডাকছে। নদীর ধারে, বুঝতে পারলি না? ভোলার চোখ রাত বিরেতেও দেখতে পায়, তাই পুরো গ্রামটা পাশ দিয়ে ঘুরে আসতে হলো। অপুটু, এবার একটা আম টেস্ট করে দেখা যাক। হ্যাঁ, সিঙ্গি মশাইয়ের বাগানের আমের এত নাম ডাক, দেখি দেখি সত্যি কি না। ছোট মামা সেখানেই বসে পড়লেন। তারপর তেমনি একটা অদ্ভুত শব্দ করে আম খেতে শুরু করলেন। চুপচাপ দাঁড়িয়ে আছি আর মনে মনে ভাবছি, এবার বোধহয় আমাকেও একটা আম খেতে দেবেন ছোট মামা। কিন্তু কোথায়, উনি যে আমার কথা ভুলেই গেছেন। ক্রমাগত আম খাচ্ছেন আর আটিগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন। শব্দ শুনে যা বুঝছি, আটিগুলো বোধহয় নদীর জলেই পড়ছে। কিছুক্ষণ পরে আর না থাকতে বলেই ফেললুম, তা ছোট মামা, কেমন গো আমগুলো? ভালো না? খুব মিষ্টি? আরে বাবা, ফার্স্ট ক্লাস। তুই তুই খেলে টের পেতিস পুটু, কিন্তু কি আর করা যাবে বল, সবগুলোই যে আমি যোগের বসে খেয়ে ফেললাম রে।
সবগুলো আম খেয়ে নিলে একা একা, আমার জন্য কিছুই রাখলে না। হ্যাঁ রে, কি করব বল, তোর কথা একদম মনেই ছিল না আমার। এই না আমার হাতটা শোক, তাহলে বুঝতে পারবি। এই না, আমের গন্ধ কেমন মিঠে, টের পাচ্ছিস পুটু? ছোট মামার আঙুলটা আমার নাকে ঢুকতেই আঙুলটাকে খপ করে চেপে ধরলাম। তারপরেই টের পেলাম আঙুলটা তো বেজায় শক্ত। এটা আঙুল না হাড়? রাগে দুঃখে একেবারে কেঁদেই ফেললাম। কাঁদে না শোনা, শান্ত হও, কাঁদে না। শোনো কাল তোমায় আবার আমি আম খাওয়াবো। এবার ওই নদীর জলে গিয়ে হাতটা ধুয়ে আসি। ছোট মামা যেমন অদ্ভুত কাণ্ড করবেন তা আমি কল্পনাও করিনি। উনি উঠে গেলেন হাত ধুতে, গেলেন তো গেলেনই, আর ফেরারই নাম নেই। জলের ওপর এতক্ষণে তারা ঝিলমিল করছে দেখতে পেলাম। আবার কোথায় যেন একদল শিয়াল ডেকে উঠল। তখন খানিকটা ভয় পেয়েই ডেকে উঠলাম, ও ছোট মামা, ছোট মামা, কিন্তু কোনো সাড়া এলো না। আমি এবার মরিয়া হয়ে আরও জোর গলায় ডাকতে থাকলাম, ছোট মামা, ও ছোট মামা। কিছুক্ষণ পরে একটু দূরে টর্চের আলো ঝিলিক দিল। তারপরেই ছোট মামার গলা ভেসে আসতে থাকলো, পুটু, এই পুটু। আরে এই তো আমি, এদিকে দেখো, এই তো দেখতে পাচ্ছ। ছোট মামা দৌড়তে দৌড়তে কাছে এলেন। তারপর টর্চের আলোয় খালি থলে দেখে প্রচণ্ড খাপ্পা হয়ে গেলেন। তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলি? এইটুকু মেয়ের হাড়ে হাড়ে এত বুদ্ধি! নদীর ধারে শ্মশানের কাছে আম নিয়ে পালিয়ে এসেছে। তারপর হায় 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 হায়, আমার এই এতগুলো কষ্ট করে কুড়োনো আম সবগুলো একা একা বসে সাবার করতে পারলি? কি? আমি কখন খেলাম? হ্যাঁ, তুমি তো সবগুলো আম একা একা খেয়ে নিলে, এখন আমার নামে দোষ দেওয়া হচ্ছে না? এই আমি তো মানে মিথ্যুক কোথাকার? আমি মোটেই মিথ্যুক নয়, তুমি মিথ্যুক। শাট আপ! দেখি তো মুখ শুকে দেখি। আমার মুখে আমের গন্ধ পেয়ে ছোট মামা যেন আরও তর্জন গর্জন জুড়ে দিলেন। ওকে কিছু বলার সুযোগই পাচ্ছিলাম না। একটু পরে নিজে হতাশ হয়ে ভিজে ঘাসের ওপর বসে পড়লেন। বাতাসা ভোগ আম গাছটা খুঁজে না পেয়ে ফিরে এসে দেখি তুই নেই। তো ভাবলাম ভোলা আসছে, টের পেয়ে তুই বাড়ি চলে যাচ্ছিস। বাড়িতেও তোকে পেলাম না। তারপর তোকে ডেকে 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 ও পুটু রে বলে ডাকতেই থাকছি। তুই এমন করবি আমি ভাবতেও পারিনি। আরে বিশ্বাস করো ছোট মামা, আমি আম খাইনি, তুমি তো খেলে। আর খালি আমাকে মিথ্যুক বলো না, বলছি তো আমি আম খাইনি। আবার মিথ্যা কথা বলছিস তুই? এই মিথ্যা কথা বলছিস কেন? তোর মুখে আমের গন্ধ। তা আমার মুখে তো আমের গন্ধ হবেই, তুমি তো এঁটো হাতটা আমার মুখে মুছে দিলে। যা সাংঘাতিক ঠান্ডা ছিল তোমার হাতটা। আমার হাত ঠান্ডা? এই বাজে কথা একদম বলবি না। এই বল এবার। এই তো হাত রাখলাম। আমার হাত ঠান্ডা নাকি গরম? কি আশ্চর্য, ছোট মামার হাতটা তো মোটেই তেমন ঠান্ডা নয়। অমনি বুকটা যেন ধড়াস করে উঠল। তাহলে কে ছোট মামা সেজে আমাকে নদীর ধারে শ্মশান ঘাটে নিয়ে এসেছিল? তার আঙুলটাই বা নিরেট হাড় কেন?
আর ভাবতে পারলুম না, কাঁদো কাঁদো গলায় বললুম, আরে বিশ্বাস করো, আমি মিথ্যা বলছি না। আমার কি মনে হয় জানো, ওই শিঙি মশার বাগানের ওই গলায় ধরে ভূতটাই বোধহয় আমাকে তুমি সেজে এখানে নিয়ে এসেছিল। এই শাট আপ, এই শাট আপ, খালি বাজে বাজে গল্প, মিথ্যুক কোথাকার, লোভী, বিশ্বাসঘাতক। তুই এই ব্যবহার আমার সাথে করতে পারলি? হ্যাঁ, তোর তোর শাস্তি পাওয়া উচিত, তোর ঘোর শাস্তি পাওয়া উচিত। হ্যাঁ, তুই থাক থাক, এখানে পড়ে থাক, এই শ্মশানে পড়ে থাক। আমি চললাম, আমার কোনো দয়া মায় নেই, আমি চললাম। ছোট মামা দৌড়তে থাকলেন, আর আমিও মরিয়া হয়ে ওকে অনুসরণ করলুম। ভাগ্যিস ওকে টর্চ জেলে দৌড়তে হচ্ছিল, তাই তো ওর নাগাল পেতে কোনো অসুবিধাই হচ্ছিল না। যাই হোক, বাড়ি ফিরে দুজনেই ঘটনাটা বেমালুম চেপে গিয়েছিলাম। ছোট মামা বলে দিলে মা ওকে তো খুব বকাবকি করতেনি, আর আমি যদি বলতাম তাহলে শুধু মা নয়, বাবাও আমাকে মিথ্যের চূড়ান্ত শিরোমণি আর পেটুক সাব্যস্ত করে জব্বর একটা শাস্তি দিতেন। ছোট মামার রাগ পড়তে তিন দিন সময় লেগেছিল, তবে আমার কথা উনি কিছুতেই বিশ্বাস করেননি। আমার মনে একটা দুঃখ আজও থেকে গেছে, তবে ঠকে শিখেছি, আম কুড়োতে গেলে সাবধান থাকাই উচিত। আর হ্যাঁ, ভোঁদাকে যখন ঘটনাটা চুপি চুপি বলেছিলাম, তখন ভোঁদা আমায় একটা চিমটি কেটে বলেছিল, আরে তুই না সত্যি বড্ড বোকা পুটু জানিস। আরে গলায় ধরে ব্যাটা ছেলেটা যখন আম সাবার করছিল, আরে তুই তো রাম চাইলেই পারতিস। আরে রাম নামে সব ভূত জব্দ, বুঝলি? আরে আমের বদলে রাম, মনে রাখিস কিন্তু। আশা করি আজকের গল্পটা তোমাদের ভালো লেগেছে। আমাদের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে তা শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে আমাদের পাশে থেকো। তোমাদের এইটুকু প্রচেষ্টাই আমাদের আরও নতুন নতুন কাজ করতে উদ্বুদ্ধ করে। তাহলে আজকে এখানেই শেষ করলাম, ফেরত আসবো আবার আগামী সপ্তাহে।